আজকে বাইরে বৃষ্টি পড়ছে না। আজকে খুব ভালো ওয়েদার আছে পড়াশোনা করার জন্য। এই আজকের এরকম ওয়েদার সবচেয়ে ভালো। ঝুমঝুম করে বৃষ্টি পড়বে, নিশ্চুপ, সব দিকে চুপচাপ। হ্যাঁ, শান্ত পরিবেশ। এই পরিবেশে পড়াশোনা সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তো আজকে ভাইটাল কিছু আলোচনা করি, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করি, তাই না? আচ্ছা, যে কোনো মানে চাকরির পরীক্ষার্থীদের, মানে চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে কোনো ইয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অঙ্ক। হুম, অঙ্কতে সবার ভয় সবচেয়ে বেশি অঙ্ক সাবজেক্টের উপরেই। সবাই মনে করে যে অঙ্কের নাম্বারগুলো যদি আমি তুলতে পারি তাহলেই আর কোনো ব্যাপার নেই, বাকিগুলো হয়ে যাবে। তো এই অঙ্কের ক্ষেত্রে অঙ্কের ব্যাপারটা হচ্ছে কি বলতো, অঙ্ক আমি শুধু একটা চ্যাপ্টার ভালো করে শিখলাম, একটা চ্যাপ্টার ভালো করে শিখলেই আমি অঙ্ক করতে পারবো। হ্যাঁ, এই ধারণাটা একদম ভুল। অঙ্ক একটা সাবজেক্টের সঙ্গে আরেকটা সাবজেক্ট কী থেকে রিলেটেড আছে। পাটিগণিতের সঙ্গে বীজগণিতের, বীজগণিতের সঙ্গে জ্যামিতির, জ্যামিতির সঙ্গে পরিমিতির। এটা প্রত্যেকটা বিষয়, মানে প্রত্যেকটা চ্যাপ্টার একে অপরের রিলেটেড। যদি তুমি একটা চ্যাপ্টার জানো আর একটা চ্যাপ্টার জানো না, তাহলে কিন্তু তোমার অঙ্ক করতে একটু সমস্যা হবে। কারণ অঙ্কের ক্ষেত্রে কী হয়, অঙ্ক কোশ্চেন করার সময় জ্যামিতিক শব্দের মধ্যে পাটিগণিতেরই অঙ্ক, কিন্তু ও বর্ণনাটা দিচ্ছে জ্যামিতিক চিহ্ন দিয়ে। যেমন যদি ধরো বলে যে চতুর্ভুজ, একটা একটা চতুর্ভুজ জমি, হ্যাঁ, যার ডান দিকের লম্বা হচ্ছে 5 মিটার আর একটা লম্বা হচ্ছে 3 মিটার। হ্যাঁ, এইরকম শব্দ দিয়ে তোমাকে একটা অঙ্ক করতে বললো। এখন তোমার যদি জ্যামিতিক চিহ্নটা সম্পর্কে যদি তোমার ধারণা থাকে তবে তুমি অঙ্কটা বুঝতে পারবে। এবার জ্যামিতিক চিহ্নটা যদি সম্পর্কে, জ্যামিতিক আকারটা সম্পর্কে যদি তোমার ধারণা না থাকে তাহলে তুমি অঙ্কটা বুঝতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। কাজেই এই অঙ্কের ক্ষেত্রে কী হয়, একটা চ্যাপ্টার আর একটা চ্যাপ্টারের সঙ্গে রিলেটেড। তুমি যদি প্রত্যেকটা চ্যাপ্টারই মানে বুঝতে পারো তবে তুমি অঙ্কটা করতে পারবে, এবং যদি তোমার সেই সম্পর্কে ধারণা না থাকে তাহলে তুমি অঙ্কটা বুঝতে পারবে না। আর অঙ্কটা বুঝতে পারলেই, অঙ্ক যদি তুমি বুঝতে পারো তবে অঙ্ক করা সম্ভব। কারণ অঙ্ক করতে কিছুই লাগে না, যোগ বিয়োগ গুণ ভাগ এই তো অঙ্ক। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ এই তো অঙ্ক। যোগ বিয়োগ গুণ ভাগ করলেই অঙ্ক আরামসে করা যায়, কারণ অঙ্কের তো যোগ বিয়োগ গুণ ভাগই করতে হয়, অন্য কিছু তো করতে হয় না। এখন এই যোগ বিয়োগ গুণ ভাগ করতে গেলে আমাকে সেই জ্যামিতিক ধারণাটা, অঙ্কটা বুঝতে গেলে সেই জ্যামিতিক ধারণাটা আমার থাকা দরকার। জ্যামিতিক ধারণাটা যদি থাকে তবেই আমি অঙ্কটা বুঝতে পারবো, আর অঙ্কটা বুঝতে পারলেই আমি অঙ্কটা করতে পারবো, যে অঙ্কটার মধ্যে আমাকে কী চেয়েছি, তাই তো? তো আজকে দেখো, অঙ্ক যদি অঙ্ক করার ক্ষেত্রে কী আছে, সমস্ত ব্যাপারগুলো যদি ঠিক থাকে তবে অঙ্ক করা যাবে। এবার অঙ্কের ক্ষেত্রে মেন ব্যাপার হচ্ছে জ্যামিতিক চিহ্ন। ঠিক আছে, জ্যামিতিক চিহ্নগুলো হচ্ছে অঙ্ক করার ক্ষেত্রে, যে কোনো অঙ্ক করতে গেলে, অঙ্ক ধরতে গেলে জ্যামিতিক চিহ্নগুলো হচ্ছে মেন। এবার জ্যামিতিক চিহ্নগুলো যদি থাকে, মানে সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলেই আমি অঙ্ক বুঝতে পারবো। এই জন্য যে কোনো পাটিগণিত বলো বা বীজগণিত বলো, যে কোনো ক্ষেত্রে, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রেই জ্যামিতিক ধারণাগুলো থাকা, জ্যামিতি বা পরিমিতি ধারণাগুলো থাকা খুবই দরকার। তো আজকে আমরা হচ্ছে জ্যামিতিক যে চ্যাপ্টার, সেই জ্যামিতিক চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং এটা তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবে এবং খাতায় লিখে রাখবে, খাতায় তুলবে, যাতে তোমাদের ধারণাটা, চিহ্নটা সম্পর্কে তোমাদের সঠিক ধারণা হয়। ঠিক আছে, সবচেয়ে প্রথমে শুরু করব হচ্ছে বিন্দু। এটা হচ্ছে বিন্দু, হলো, এই যে এটা হলো বিন্দু, বলে গেল। এই বিন্দুর পরে আসে হচ্ছে রশ্মি। বিন্দুর পরেই হচ্ছে রশ্মি, রশ্মি।
লক্ষ্য রাখবে, চিহ্নগুলো লক্ষ্য রাখবে, ঠিক আছে, কি চিহ্ন সেটা রাখবে। বিন্দু গেল, এই হচ্ছে রশ্মি। রশ্মি তাহলে কীরকম, যার একটা প্রান্ত বিন্দু আছে, এটা হচ্ছে প্রান্ত বিন্দু, আর এটা কোথায় শেষ হচ্ছে আমাদের জানা আছে কি, জানা নেই। এটা কি হচ্ছে, এদিকে চলছেই, এটা এদিকে এগিয়ে চলছে। তীর চিহ্ন মানে কি, এই তিন চিহ্নটার মানে কি, এটা এদিকে এগিয়ে চলছে। তাহলে এটা হচ্ছে রশ্মি। তার রশ্মি কাকে বলে, যার একটা প্রান্ত বিন্দু আছে এবং এক নির্দিষ্ট অভিমুখে অভিমুখে হবে না, অভিমুখ আছে, ঠিক আছে। এটা নির্দিষ্ট অভিমুখ মানে এই দিক থেকে এইদিকে যাচ্ছে, এখান থেকে এইদিকে যাচ্ছে, এর একটা নির্দিষ্ট অভিমুখ আছে। অভিমুখ কোন, মুখ কোন, এদিকে অভিমুখ, এদিকে। এইরকম এটাকে বলা হচ্ছে রশ্মি। বোঝা গেল? তাকে রশ্মি বলা হয়। বোঝা গেল? আচ্ছা, আমি বলছি, বোর্ডে করছি, লিখছি, আর তোমরা শুধু শুনছো, এটাতে কিন্তু তোমাদের মনে থাকবে না। কারণ মানুষের মস্তিষ্ক কোনো একটা কথা একবার শুনলাম, একবারে শুনেই সবসময় মনে থাকে না। সবসময় মনে থাকতে গেলে ওটাকে মাথায় বসাতে হবে, ঠিক আছে। ওই জন্য এটা তোমাদের নিজেও লিখতে হবে এবং ছবিটা আঁকতে হবে, ঠিক আছে। তো এটা গেল হচ্ছে রশ্মি। তারপরে হচ্ছে ওই ডাক্তার টেরা হয়ে গেল না, এটা কি বলবে, এটা হচ্ছে সরল রেখা। সরল রেখা এটাকে হচ্ছে বলা হয় সরল রেখা। যার সরল রেখা হচ্ছে কি, একটা সমান সরল রেখা যার দুই দিকের কি আছে, দুই দিকেই সে অভিমুখ করছে। টেরা বেঁকা হয়েছে কোথাও, টেরা বেঁকা হয়নি, সমানভাবে দুই দিকেই সে এগিয়ে চলছে, ঠিক আছে। যার কোনো নির্দিষ্ট বিন্দু নেই। তাহলে সরলরেখা কাকে বলবে, লিখে রাখো, যার কোনো নির্দিষ্ট বিন্দু, বিন্দু মানে কি, প্রান্ত বিন্দু, নির্দিষ্ট প্রান্ত বিন্দু নেই, দুই দিকে সমান সরলভাবে, দুই দিকে সরল অভিমুখে আছে, তাকে সরল রেখা বলা হয়, ঠিক আছে। সরল রেখা হচ্ছে কি, যার দুই দিকে অভিমুখ সরলভাবে কী চলছে, এগিয়ে চলছে, কোনো প্রান্ত বিন্দু নেই। এখানে শেষ হয়েছে না, এখানে শেষ হয়েছে না, এখানে শুরু হচ্ছে না, কোথায় শুরু হয়েছে কোথায় শেষ হয়েছে কোনো কিছু নেই। ও সরলভাবে, সমানভাবে, একদম সরলভাবে এগিয়ে চলছে, তাকে বলা হয় হচ্ছে সরল রেখা।
এটা হচ্ছে এটা কি সরল রেখা, এর এইখানে আর এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু এ, এখানে একটা বিন্দু বি, বোঝা গেল? এর একটা বিন্দু এ, এর একটা বিন্দু হচ্ছে বি, তাহলে এ বি এটা হচ্ছে সরল রেখাংশ। এটা সরলরেখার তার অংশ হচ্ছে এইটুকু না, এ আর বি, এ বি একটা অংশ না, কার অংশ? এই সরলরেখাটার। এটা ধরো এক্স, এটা ধরো ওয়াই, এক্স ওয়াই সরলরেখা, ঠিক আছে? এক্স ওয়াই সরলরেখার একটা অংশ হচ্ছে কি এ বি, এ বি হচ্ছে কি একটা সরল রেখাংশ, এক্স ওয়াই সরলরেখার এ বি হচ্ছে এটা সরল রেখাংশ, বোঝা গেল? রেখাংশ, বিন্দু বোঝা গেল, রশ্মি বোঝা গেল, সরলরেখা বোঝা গেছে, সরল রেখাংশ বোঝা গেছে, বোঝা গেল? এবার রেখাংশ কাকে বলে? তাহলে লিখে রাখো, রেখাংশ কাকে বলে? কোনো সরল রেখার কোনো অংশকে সরল রেখাংশ বলা হয়। অথবা এটাও লিখতে পারো, সরলরেখার কোনো অংশকে সরলরেখাংশ বলা হয়, সরলরেখার কোনো অংশকে সরলরেখা বলা হয়, এটাও লিখতে পারো, ঠিক আছে? এক্স ওয়াই একটা সরলরেখা, এক্স ওয়াই সরলরেখার এ বি হচ্ছে একটা, এ আর বি একটা অংশ, ঠিক আছে? বোঝা গেল? লিখে রাখো, সবসময় লিখবেই, শুধু পড়লে হবে না, পড়লেও হবে, বারবার করে পড়তে হবে, একই কথা বারবার করে রিপিট করে মনে করতে হবে, ঠিক আছে? তাহলে বিন্দু বোঝা গেছে, রশ্মি বোঝা গেছে, সরল রেখা বোঝা গেছে, সরল রেখাংশ বোঝা গেল। এবার হচ্ছে সমান্তরাল সরল রেখা, সমান্তরাল সরলরেখা। আচ্ছা, সমান্তরাল সরলরেখা কাকে বলবে? সমান্তরাল সরলরেখা হচ্ছে এরকম, দেখো, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই রেখাটা এখান থেকে যতটা দূর, ঠিক এখান থেকেও ততটা দূর। এটাও যদি 6 মিটার হয়, এটাও ঠিক 6 মিটার। বোঝা গেল তো? এ বি সি ডি, এ বি সি, এ বি একটা সরলরেখা, সি ডি একটা সরলরেখা। তো এই দুটা সমান্তরাল সরলরেখা। কেন? কারণ এই দুইটা রেখা সরলরেখা কখনোই এর সঙ্গে এ মিলিত হবে কি? এও এইভাবে এগিয়ে চলছে, এদিকে এগিয়ে চলছে, এও এইদিকে এগিয়ে চলছে, ওইদিকে এগিয়ে চলছে, কিন্তু এর সঙ্গে এ কখনো মিলিত হবে? কখনো মিলিত হবে না। ওরা এই যার দূরত্ব আছে সেই দূরত্ব বজায় রেখেই এগিয়ে চলছে। তো এটা হচ্ছে কি পরস্পর কখনোই মিলিত হবে না। এই পরস্পর মিলিত না হবে না, হ্যাঁ, সমান দূরত্ব বজায় রাখবে, এই রেখা দুটাকে বলা হবে সমান্তরাল, পরস্পর সমান্তরাল, ঠিক আছে? পরস্পর সমান্তরাল। তার এটার সংজ্ঞাটা কীরকম হবে? পরস্পর
সমান দূরত্ব বজায় রেখে চলা সরল রেখাকে বলা হয় সমান্তরাল পরস্পর সমান্তরাল সরল রেখা। আচ্ছা, এই সংজ্ঞা বিভিন্নভাবে দেওয়া যায়, অনেক রকমভাবে ঘুরিয়েও লেখা যায়, অনেকভাবে ঘুরিয়েও বলা যায়, ঠিক আছে। কিন্তু মেন বোঝার ব্যাপারটা তোমাদের ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। কোনো দুই সরল রেখা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে চলমান সরল রেখা দ্বয়কে বলা হয় সমান্তরাল সরল রেখা, অথবা পরস্পর সমান দূরত্ব বজায় রেখে চলমান সরলরেখাকে বলা হয় সমান্তরাল সরলরেখা, ঠিক আছে। তো যে কোনোভাবেই বলা যায়, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে কি, যে এই একটা সরলরেখা এরা কখনোই একে অপরের সঙ্গে মিলিত হবে না, সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলমান, ঠিক আছে। আচ্ছা, চলমান কেন? চলমান কারণ এই যে তীর চিহ্ন দেওয়া আছে, এই তীর চিহ্ন মানে কি? এই তীর চিহ্ন মানে এইদিকে সে এগিয়েই চলছে, এই এগিয়ে চলা রাশিকে সরলরেখাকে বলা হয় হচ্ছে কি চলমান, ঠিক আছে। মুছে দিচ্ছি। তাহলে হয়ে গেল সমান্তরাল সরলরেখা। এবার হচ্ছে কোণ। এই একটা সরলরেখা, ঠিক আছে। এই সরলরেখার উপরে কি আছে? কোণ আছে। কত কোণ? এই যে এখান থেকে এটা একটা কোণ। এই কোণ, এইটা সরলরেখা, কোনো সরলরেখার উপরে, হ্যাঁ, বা নিচে, হ্যাঁ, এই জন্য এটাকে বলা হয় যে কোনো সরলরেখার উপর যে কোণ বর্তমান বা যে কোণ সৃষ্টি হয় সেই কোণটার মান কত হচ্ছে? 180 ডিগ্রি। কিন্তু এটাকে এইভাবে বলবে না, এটাকে বলবে কি, কোনো সরলরেখার উপর সৃষ্ট কোণকে বলা হয় হচ্ছে সরল কোণ। সরল কোণ। কোনো সরলরেখার উপর সৃষ্ট কোণকে বলা হয় হচ্ছে সরল কোণ। কোনো সরলরেখা, তার এইটা একটা সরলরেখা, ঠিক আছে, এই একটা সরলরেখার উপর এই একটা কোণ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এই কোণটার মান হচ্ছে কত? 180 ডিগ্রি। এটা হচ্ছে একটা সরল কোণ। এটা সংজ্ঞাটা কীরকম হয়েছে? কোনো সরল রেখার ওপর সৃষ্ট কোণ কে বলা হয় সরল কোণ, যার মান 180 ডিগ্রি, ঠিক আছে। কোনো সরলরেখা, তার উপর যে কোণ সৃষ্টি হয় সেই কোণটার মান হচ্ছে, সেই কোণটার নাম কি? সরল কোণ। আর এই সরল কোণের মান কত? 180 ডিগ্রি, ঠিক আছে। বোঝা গেল? কোণ কোনো রেখার ওপর
যে কোণ সৃষ্টি হয় সেই কোণটাকেই বলা হয় হচ্ছে সরল কোণ। আচ্ছা, কোণ কাকে বলবে? কোণ এবার সমকোণ। সমকোণ মানে কত? 90 ডিগ্রি। এই ডিগ্রি কোণকে মাপা হয় কি দিয়ে? কোণকে মাপা হয় ডিগ্রি একক দিয়ে। আচ্ছা, তাহলে কোণকে মাপা হয় কি দিয়ে? কোণ একক দিয়ে, ডিগ্রি। ডিগ্রি একক দিয়ে কোণ মাপা হয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। এগুলো ছোট ছোট জিনিস, কিন্তু এই জিনিসগুলো বেসিক জিনিস। এই জিনিসগুলো জানা না থাকলে অঙ্ক করা কিন্তু খুবই মুশকিল। হ্যাঁ, যেমন কোণের একক কি? কোণের একক হচ্ছে ডিগ্রি। আর যার চিহ্ন কী রকম? এই যে এইটা ডিগ্রি, এটা, ঠিক আছে? কোণের একক হচ্ছে ডিগ্রি। সমকোণ। সমকোণ তাহলে কাকে বলবে? আচ্ছা, এবার সমকোণে আসি। কোনো একটা সরল রেখা, তার উপর আর একটা সরল রেখা যদি লম্বভাবে দণ্ডায়মান হয়। লম্ব মানে কি? সোজাসুজি। কোনো সরল রেখার উপর আর একটা সরল রেখা যদি পরস্পর লম্বভাবে দণ্ডায়মান হয়, তাহলে যে কোণ সৃষ্টি হয় সেই কোণটার নাম হচ্ছে সমকোণ। এই লেখাটার উপর এই একটা সরল রেখা, এই সরল রেখার উপর এই একটা সরল রেখা, এই এ বি একটা সরল রেখা, তার উপরে সি ডি একটা সরল রেখা, পরস্পর কী হচ্ছে? লম্বভাবে। এই এ বি রেখার উপর এটা হচ্ছে কি? লম্বভাবে দণ্ডায়মান হয়েছে। এইটার ফলে এই যে এই দিকে যে কোণটা সৃষ্টি হয়েছে বা এই দিকে যে কোণটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে কি? সমকোণ। কেন সমকোণ? কারণ লম্বভাবে কোনো রেখার উপর আর একটা রেখার যখন লম্বভাবে দণ্ডায়মান হয় তখন যে এখানে তখন 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়, ঠিক আছে? এই যে 90 ডিগ্রি, এটা কোণ মাপ হচ্ছে কত? 90 ডিগ্রি। পরস্পর লম্বভাবে হলেই তখন সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়। এই জন্য এই কোণটাকে বলা হয় হচ্ছে সমকোণ। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেল? বোঝা গেছে সমকোণ। কোনো রেখার, কোনো সরল রেখার উপর লম্বভাবে যদি অপর কোনো সরলরেখা দণ্ডায়মান হয়, যার ফলে যে কোণ সৃষ্টি হয় সেই কোণটাকে বলা হয় হচ্ছে সমকোণ। আর সমকোণের মান কত? 90 ডিগ্রি। এবার হচ্ছে সন্নিহিত কোণ। এবার হচ্ছে সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলবে? এই একটা সরল রেখা, তার উপরে আর একটা সরল রেখা দণ্ডায়মান হয়েছে। এ বি একটা সরল রেখা, তার উপরে সি ডি এটা রেখা দণ্ডায়মান হয়েছে, ঠিক আছে? এর ফলে কোণ উৎপন্ন হয়েছে। কি কি কোণ উৎপন্ন হয়েছে? এ ডি সি একটা কোণ, এইটা হচ্ছে কোণের চিহ্ন, ঠিক আছে? এ সি ডি। আচ্ছা, কোণের একক হচ্ছে ডিগ্রি, চিহ্ন হচ্ছে এইরকম। আর সেই কোণটাকে ডিগ্রির চিহ্ন হচ্ছে এইটা, আর কোণের চিহ্ন হচ্ছে এইটা। এটা হচ্ছে ডিগ্রি আর এটা হচ্ছে কোণ। কোণের চিহ্ন হচ্ছে এইটা, ঠিক আছে? এই চিহ্ন দ্বারা কোণ প্রকাশ করা হয় আর এই চিহ্ন দিয়ে ডিগ্রি প্রকাশ করা হয়, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা,
ACD একটা কোণ, আর একটা কোণ কি আছে BCD, BCD BCD একটা কোণ। আচ্ছা আমি ACD কেন লিখলাম? আমি তো CADও লিখতে পারতাম, ACD কেন লিখলাম? এটা তো DCA এটাও লিখতে পারতাম। সব সময় এটা লেখার ক্ষেত্রে সবসময় মনে রাখবে বা লক্ষ্য করবে যে অ্যালফাবেটগুলোর মধ্যে যে অ্যালফাবেট প্রথমে আসে তাকে প্রথমে উচ্চারণ করা হয়। যেমন ABCDEFG, ঠিক আছে, আমি বি এর পরে এ উচ্চারণ করব না, করে কি মানুষে? যেমন FBIKL এইভাবে উচ্চারণ করে না, কি আর প্রথমে সিরিয়ালি উচ্চারণ করে, প্রথমে যে আসে তার নাম সবার আগে আসে। তো এইখানে ABCD এই লেখাগুলোর মধ্যে এ নামটাই সবার আগে আসে, এর আর নাম এই হচ্ছে সবার আগে, ওই জন্য এই কোনটার ক্ষেত্রে এর নামই আমি, এর চিহ্নটাই একেই আমি সবার প্রথমে বসাবো। যেমন CDB এটা ওটা কোন, কিন্তু এটার ক্ষেত্রে আমি কি বসালাম BDC, কেন বসালাম? কারণ হচ্ছে বি উচ্চারণটা আগে আসে, ওই জন্য BCD বোঝা গেল যে কার ইয়েটা চিহ্নটা কি আগে বসবে, বোঝা গেছে তো? আচ্ছা অনেকগুলো ব্যাপার একসঙ্গে বোঝাচ্ছি, মনে থাকবে? যদি মনে থাকে তবে এগানো যাক, আর না হলে পরে এই পর্যন্তই ঠিক আছে। কারণ একদিনে বেশি পড়লে কী হবে, মাথা গুলিয়ে যাবে। আর যদি বলো যে না আমাদের তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে এবং আমরা জিনিসটা মনে রাখতেছি, তাহলেই আমি আবার এগিয়ে যাই। কারণ এগুলা প্রত্যেকটা যতগুলো জিনিস বললাম, প্রত্যেকটা জিনিস অঙ্ক করার ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ, সব কটাই মাথায় রাখতে হবে, তবেই তুমি অঙ্ক করতে পারবে, তাছাড়া কিন্তু গুলিয়ে যাবে। তো সন্নিহিত এতক্ষণ বোঝালাম কে আগে বসবে, বোঝা গেল? এবার আসতেছি সন্নিহিত কোণে। তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ, ঠিক আছে। এবার এই এ বি সরল রেখার উপরেই দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে ADC আর একটা হচ্ছে BDC। হ্যাঁ, আবার এই দুইটা কোণের যদি আমি ইয়ে করি তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি। আর এই কোণটার মান কত আমি জানি না, এই কোণটার মান কত আমি জানি না, জানি কি? জানি না, কিন্তু এইখান থেকে এইটা কোণের মান আমি জানি কত, 180 ডিগ্রি। তো কোনো সরলরেখার উপরে, হ্যাঁ, কোনো সরলরেখার উপরে অন্য কোনো সরলরেখা যদি দণ্ডায়মান হয়, তার ফলে যে কোণ দ্বয়, দুইটা কোণ উৎপন্ন হয়, দ্বয়, যে কোণ দ্বয় উৎপন্ন হয়, দ্বয় মানে হচ্ছে দুইটা, হ্যাঁ, কোনো সরলরেখার উপরে অপর কোনো সরলরেখা যদি দণ্ডায়মান, অপর কোনো সরলরেখা দণ্ডায়মান হলে যে কোণ দ্বয় উৎপন্ন হয় তারা পরস্পর সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ, সন্নিহিত মানে সন্নিহিত মানে কি, কাছাকাছি, ঠিক আছে, একে অপরের লাগালাগি, ঠিক আছে। এই একটা কোণ যার এইদিকে আর একটা কোণ আছে, তো এই কোণটা আর এই কোণটা পরস্পর কি লাগালাগি, সন্নিহিত, পাশাপাশি, ঠিক আছে। তো কোনো সরলরেখার উপরে অপর কোনো সরলরেখা দণ্ডায়মান হলে যে কোণ দ্বয় উৎপন্ন হয় তারা পরস্পর সন্নিহিত, ঠিক আছে, তাদেরকে সন্নিহিত কোণ বলা হয়, বোঝা গেল? তাহলে এই কোণটা আর এই কোণটা হচ্ছে কি পরস্পর সন্নিহিত কোণ। আর সন্নিহিত কোণের সংজ্ঞাটা বোঝা গেল, লিখে দিচ্ছি। কোনো সরল রেখার ওপর, কোনো সরলরেখা, ধরো এটা সরলরেখা কত AB, অপর কোনো সরল রেখা কত CD, অপর কোনো সরল রেখা দণ্ডায়মান হলে যে কোণ দ্বয় উৎপন্ন
হয় তাদের বলা হয় সন্নিহিত কোণ। বোঝা গেল? কোনো সরলরেখা মানে মনে করে ধরে নিলাম এই বি একটা সরলরেখা, এটা জাস্ট আইডিয়া, কিন্তু ইয়ে মধ্যে কোনো সরলরেখার উপর অপর কোনো সরলরেখা দণ্ডায়মান হলে যে কোণ দ্বয় উৎপন্ন হয় তাদেরকে বলা হয় সন্নিহিত কোণ। বোঝা গেল? এই মুছে দিলাম, লেখা হয়ে গেছে। এগুলো অঙ্ক করার জন্য এগুলো সব লাগবে, ঠিক আছে? এবার হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ এই একটা সরল রেখা, তার উপর অপর একটা সরলরেখা কি হলো, দণ্ডায়মান হলো। এইরকম হবে সি ডি, এটা হচ্ছে আই, এটা নিচে বসবে না, চিহ্ন সবসময় উপরের দিকে বসে, আই। এবার দেখো কি হলো ঘটনাটা। এই একটা সরল রেখা, হ্যাঁ, এই সরল রেখার উপরে এই সরল রেখাটা দণ্ডায়মান হয়েছে, দণ্ডায়মান হয়ে কি হয়েছে, একটা কোণ উৎপন্ন হয়েছে। এদিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, এদিকেও একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এদিকেও একটা কোণ উৎপন্ন হয়েছে, এদিকেও একটা কোণ উৎপন্ন হয়েছে। হয়েছে কি হয়নি? এবার বিপ্রতীপ কোণ মানে হচ্ছে এই কোণটাও যত মাপ, এই কোণটাও ঠিক তত মাপ, আবার এই কোণটারও যত মাপ, এই কোণটারও ঠিক তত মাপ, কারণ এরা কি পরস্পর সরল। কাজে এটাকে যদি সরল এইভাবে ধরা যায়, এটা এইভাবে ধরো, দেখা গেল যে এইটার মাপ আর এইটার মাপ, এইটার মাপ আর এইটার মাপ সমান, এইটার সঙ্গে এইটার মিল আছে, এটার সঙ্গে এটার মিল আছে। যে এই যে এই ঠিক উল্টো দিকে একটা বিপ্র মানে হচ্ছে উল্টো, বিপ্রতীপ মানে হচ্ছে উল্টো, ঠিক আছে? এটার অভিমুখ এইদিকে, এটার অভিমুখ এইদিকে, ঠিক আছে? এইটার ঠিক উল্টো দিকে এটা তৈরি হয়েছে, একই মাপ। এইটার ঠিক উল্টো দিকে এইটা তৈরি হয়েছে, একই মাপ। তো এইটার বিপ্রতীপ কোণ এটা, এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এইটা। তাহলে বিপ্রতীপ কোণের সংজ্ঞা কি হবে? বিপ্রতীপ কোণের সংজ্ঞা কি হবে? আচ্ছা, বিপ্রতীপ কোণ বোঝা গেছে তো? বিপ্রতীপ কোণের সংজ্ঞা কি হবে? বিপ্রতীপ কোণের সংজ্ঞা শোনো, এবার ভালো করে মনে রাখবে। এই যে কোণগুলো, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, কি আছে? অন্য অন্য কোনো জায়গায় আছে বা অন্য কোনো জায়গা থেকে তৈরি হয়েছে, যে এইটা এইখান থেকে তৈরি হয়েছে আর এই কোণটা এই দিক থেকে তৈরি হয়েছে, অন্য কোনো জায়গা থেকে তৈরি হয়েছে না। এরা কি তৈরি হয়েছে? একটা বিন্দু, এইখানে একটা আই, এই বিন্দুতে তৈরি হয়েছে। একই বিন্দুতে, বিন্দুর ঠিক এইদিকে একটা কোণ, এইদিকে একটা কোণ,
হয় কি না? একই বিন্দুর মধ্যে তৈরি হয়েছে না কোনটা? এই কোনটা এইদিকে, এই কোনটা এইদিকে, হয়েছে তো? একই বিন্দুর মধ্যে তৈরি হয়েছে। তাহলে বিপ্রতীপ কোণের সংজ্ঞাটা কি হবে? এটাকে মুছে দিলাম, হ্যাঁ, ছোট করে দিই। ছোট করে দিলাম। দেখো, এটার সংজ্ঞাটা হবে কোনো তলে কোনো সাধারণ বিন্দু ওপর কোনো তলে কোনো সাধারণ বিন্দুর ওপর কোনো সাধারণ তলে দুটি কোণের বিন্দুর ওপর সাধারণ বিন্দুর ওপর দুইটি কোণ সৃষ্টি হয় তবে তাদের বিপ্রতীপ কোণ বলা হয়। কোনো তলে, ঠিক আছে, কোনো দুইটি কোণ উৎপন্ন হয়েছে যার একটি সাধারণ বিন্দু, ঠিক আছে, তাদের বলা হবে হচ্ছে বিপ্রতীপ কোণ। কোনো তলে যখন কোনো কোণ সৃষ্টি হয় যার একটাই সাধারণ বিন্দু আই, ঠিক আছে, তবে তাদেরকে বলা হয় হচ্ছে বিপ্রতীপ কোণ। বোঝা গেল? মুছে দিলাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই। জ্যামিতি, পরিমিতি এরপরে আরও হবে, ঠিক আছে, কারণ একদিনে বেশি তোমরা মাথায় রাখতে পারবে না। আজকে বিপ্রতীপ কোণ পর্যন্ত পড়ালাম। তোমরা এখান থেকে বাড়ি যাবে, বাড়ি গিয়ে বই নিয়ে আবার পড়তে বসবে। এই যে যতটা আজকে আমি পড়ালাম সেটাকে আবার ভালো করে বইতে পড়বে, তবে মাথায় থাকবে, ঠিক আছে। বিন্দু থেকে শুরু করে বিপ্রতীপ কোণ পর্যন্ত, বিন্দু, রশ্মি, সরলরেখা, সরল রেখাংশ, কোণ, সমকোণ, তারপরে হচ্ছে সন্নিহিত কোণ, তারপরে হচ্ছে বিপ্রতীপ কোণ। এই যে ব্যাপারগুলো, এগুলো ভালো করে মাথায় ঢোকাবে, ভালো করে বইয়ে পড়বে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে এইগুলো হচ্ছে ভাইটাল। তুমি যদি এই ব্যাপারগুলো মাথায় তোমার ক্লিয়ার থাকে তবে তুমি অঙ্ক করতে পারবে। অঙ্ক খুবই সোজা। অন্যান্য সাবজেক্ট বছর ধরে পড়ে মাথায় রাখতে লাগে, আর অঙ্কের এই টপিকগুলো যদি তোমার মাথায় একবার ঢুকে যায়, তুমি যদি এই টপিকগুলো একবার ভালো করে মাথায় ঢোকাতে পারো, তবে তোমাদের অঙ্ক খুবই সোজা। এগুলো ব্যাপার একবার মাথায় ঢুকে গেলে আর কিছু দরকার নেই, তোমার এগুলা সারা জীবন মনে থাকবে। আর অঙ্ক এমন একটা সাবজেক্ট যেটা হচ্ছে তোমার সারা জীবন কাজে লাগবে, ঠিক আছে। যে এই না যে আজকে শুধু পরীক্ষা দিলাম, পরীক্ষা কাজে লাগবে না, তো পরে কাজে লাগবে না, ওইটা না। অঙ্ক জীবনে চলতে গেলেও কাজে লাগে, সাধারণ জীবনেও অঙ্কের দরকার, ঠিক আছে। কারণ অঙ্ক মানে হচ্ছে কি ধারণা, স্পষ্ট ধারণা, যে এই কাজটা করতে এটা এইভাবে হবে, এই কাজটার এতখানি মাপ হবে, এটা একটা স্পষ্ট ধারণা আসে কোথা থেকে? অঙ্ক থেকে। অঙ্কের সম্পর্কে যদি তোমার এই ব্যাপারগুলো সম্পর্কে যদি তোমার সঠিক ধারণা থাকে, তবে তুমি সব ব্যাপার তোমার মাথায় অটোমেটিক ক্যালকুলেশনে চলে আসবে। বোঝা গেল? এগুলো তোমার বাড়ি গিয়ে আবার রিভাইজ করবে, দরকার পড়লে কালকে আমরা আবার করব, ঠিক আছে। ও হ্যাঁ, যেটা মেন ব্যাপার, আমার এই ক্লাস যদি আপনাদের ভালো লাগে, আমার এই ক্লাস করে যদি আপনাদের সামান্য
উপকারী লাগে। হ্যাঁ, তবে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এত শেয়ার করবেন যাতে সবাই, সব স্টুডেন্ট, সব চাকরিপ্রার্থী আমার এই ক্লাস দেখতে পারে এবং তারা যাতে উপকৃত হয়, তারা যাতে চাকরি পরীক্ষায় অঙ্ক সাবজেক্টের উপরে বেশি নম্বর তুলতে পারে। তবে আমাকেও ভালো লাগবে, আমি চেষ্টা করে যাব যাতে আপনাদের আরও বেশি সুবিধাজনক, আরও বেশি মনে রাখার মতো বা তাড়াতাড়ি সহজে মাথায় সহজে বোঝা যায় এইভাবে আপনাদের উপর উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।